রিফ্র্যাকশন মানে হচ্ছে প্রতিসরণ। আজকে ডেট কত বিজিত বাবু? আজকে হচ্ছে 17/12/25। আমরা রিফ্র্যাকশন যদি শেষ করে ফেলি, আর কয়েকটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর শুধুমাত্র বিচ্ছুরণ একদিনে শেষ হবে, আর আলোকীয় যন্ত্রাদি পড়ে থাকবে, আর শুধু খুটকো খাটকা কিছু জিনিস বাদ আছে। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পরের যে পরীক্ষাটা, পরের আহ, সেটা সম্বন্ধে আমরা এক্সামটাকে আগে ডিসাইড করি। এক্সাম হচ্ছে নেক্সট এক্সাম হচ্ছে নেক্সট টুইসডে, সেম টাইম। আমি গিয়ে পুরো তোমাদের রেজাল্টটা বার করব। রেজাল্ট বার করে বাবা মাকে ফোন করব, যে কে কেমন নাম্বার পাচ্ছ না পাচ্ছ সেগুলো সম্বন্ধে বাবা মাকে জানাবো, এবং সেই রেজাল্ট অনুযায়ী বাবা মাকে বলবো যে ঠিক সেই রকমই রেজাল্ট তাদের হবে। সিলেবাসটা আমি বলে দিই। সিলেবাস হচ্ছে মডার্ন ফিজিক্স, অল, আর তার সাথে সাথে তোমার ফিজিক্যাল অপটিক্স অল। 35 মার্কস। ঠিক। নেক্সট নেক্সট ওয়েডনেসডে, মানে আজ যদি 17 তারিখ হয়, 24 তারিখ তোমাদের পরীক্ষা হবে। 24/12 তোমার 25। আমি 26 তারিখে পৌঁছাবো। 26 তারিখে ওখানে রামপুরহাটে যাব। 27 তারিখ হবে রেজাল্ট আউট। 27, 12, 25 এইটাতে হবে ফুল রেজাল্ট আউট অফ 70 মার্কস। বুঝতে পারছো, 70 মার্কসের রেজাল্ট আউট মানে মোটামুটি তোমরা আইডিয়া করতে পারছো যে তোমরা কিরকম রেজাল্ট, কি প্রিপারেশন নিয়ে আছো সেটা সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। তারপরের যে এক্সামটা হবে, নেক্সট এক্সাম যেটা হবে সেটা হবে তোমার বলে দিচ্ছি, একদম এক্সাক্ট বলে দিচ্ছি তোমাদের। ক্যালেন্ডার। হুম এইটা হবে তোমাদের 31st অর ফার্স্ট 31st ডিসেম্বর 2025 অর 1st জানুয়ারি 2026। তোমরা মনে রাখবে, এবারে যদি 1st জানুয়ারিতে তোমরা বেশি নাচন কোদন করো, তো সারা জীবন কিন্তু প্যারালাইসিস হয়ে ঘুরে বেড়াতে হতে পারে। কারণ তোমাদের তার 1 মাস পরে পরীক্ষা। যা নাচন কোদন করেছো এগুলো ছেড়ে দিয়ে এবার বি সিরিয়াস। কোনো রকম ভাবে ডিস্ট্রাকশন নিজেদের জন্য করো না, কারোর জন্য করো না, সবাই সিরিয়াসলি পড়াশোনা করো, ওকে? আর বাদবাকি এখন যে টাইমটায় তোমরা চলে এসছো, আর 1.5 মাস, এই 1.5 মাসের মধ্যে কিন্তু আর কোনো রকম ভাবে নড়াচড়ার কোনো স্কোপ তোমাদের থাকে না। এই দুটো দিনের মধ্যে যে পরীক্ষাটা হবে সেই সিলেবাস হচ্ছে ফুল তোমার ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স বলতে আমরা এখানে আমি বোঝাচ্ছি তোমাদের, ফার্স্ট হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তারপর হচ্ছে তোমাদের ট্রানজিস্টর, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে কমিউনিকেশন ফিজিক্স। এর সাথে শুধুমাত্র আমি অ্যাড করব তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে হচ্ছে কোয়ান্টাম থিওরি যেটা আছে সেটা। কোয়ান্টাম থিওরি মডার্ন ফিজিক্সের কেবলমাত্র ফার্স্ট চ্যাপ্টার অফ মডার্ন ফিজিক্স, এটা আমরা অ্যাড করব। সো দিস উইল অলসো বি 35 মার্কস কোশ্চেন। 35 মার্কস।
মনে রাখবে এই উইকেন্ডে আমি কিন্তু যাব। তো ফার্স্ট বছরের প্রথম উইকেন্ড আমি কিন্তু যাব। পর পর দুটো উইকেন্ড যাব। আমি চেষ্টা করব সেকেন্ড উইকেন্ডের মধ্যে তোমাদের ছেড়ে দেওয়ার। যদি সেকেন্ড উইকেন্ডে না ছাড়তে পারি, তাহলে থার্ড উইকেন্ডে অবশ্যই তোমাদের আমি ছেড়ে দেবো। তাহলে এই উইকেন্ডে আমি যাব। আমি পর পর জানুয়ারির পর পর হয়তো দুটো উইকেন্ড পর পর যাব। যদি তাতে শেষ না হয়, তাহলে আমি আর একটা উইকেন্ড ওয়েট করে লাস্ট উইকেন্ডে যাব। কারণ আমি ফেব্রুয়ারিতে আমি কোনোভাবেই তোমাদের অনলাইনে হয়তো আমি তোমাদেরকে ফেস দেখার চেষ্টা করতে পারি, কিন্তু অফলাইনে আর চেষ্টা করব যে না যাওয়ার। আর যদি যাই, তাহলে শুধুমাত্র যাদের সমস্যা আছে তাদের জন্য, সিলেবাসের জন্য আর কিন্তু একদমই যাব না। তো এইটা হচ্ছে সেই উইকেন্ডে আমরা যাব। 35 মার্কস এখানে কোশ্চেন হবে কবে? 1 জানুয়ারি এটা হবে। নেক্সট, তারপরের নেক্সট এক্সাম, কেউ বলবে না যে আমি এক্সামের কথা আগে বলিনি। তারপরের এক্সাম হচ্ছে ফুল ফুল জিওমেট্রিক্যাল অপটিক্স, পুরো জ্যামিতিক আলো, জিওমেট্রিক্যাল অপটিক্স। তার সাথে অ্যাড করব, এখানে মোটামুটি ধরে নাও এটা 25 টু 28 27 নাম্বার থাকবে, মার্কস থাকবে। তার সাথে আমি অ্যাড করব শুধুমাত্র তোমার নিউক্লিয়ার ফিজিক্স, এখানে 7 8 নাম্বার থাকবে, 7 থেকে 10 নাম্বার থাকবে, 8 থেকে 10 নাম্বার। তার মানে এটাও হবে তোমার 35 মার্কস। এক্সাম কবে হবে? একদম এক্সাম ডেট বলে দিচ্ছি, তোমার হচ্ছে 6 7 তারিখ, 6 or 7 জানুয়ারি 2026। নেক্সট এক্সাম, নেক্সট এক্সাম হবে তোমার 11 জানুয়ারি, 11 জানুয়ারি 2026। ফুল সিলেবাস, ফুল ফোর্থ সেম সিলেবাস। এবার যাদের প্রিপারেশন খুব ভালো থাকবে না, তাদের ক্ষেত্রে কি হবে, তারা শুধুমাত্র আমার এই করা কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো মুখস্থ করে নিয়ে চলে যাবে। ইউ উইল গেট 80% অফ দ্য মার্কস। নেক্সট ইলেভেন্থের পর আমাদের পরীক্ষা হবে 14th আর 18th। 14th জানুয়ারি ফুল, 18th জানুয়ারি ফুল। আই থিঙ্ক এতগুলো পরীক্ষা নিলে, আর এক্সাম ডিসকাশন লাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে 17th 18th-এর মধ্যে, কেবলমাত্র 18th-টা বাকি থাকবে। এই 17 তারিখে 17th-এ অল প্রিভিয়াস এক্সাম ডিসকাশন হয়ে যাবে। অল প্রিভিয়াস এক্সাম ডিসকাসড হয়ে যাবে। যেহেতু এটা শনিবার, আর 18 যেহেতু রবিবার হচ্ছে, তোরা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবি, আমিও চলে আসবো। তার জন্য আমরা 20th বা 21st জানুয়ারি আমি একটা ইন্ডিভিজুয়াল নিজে একটা ক্লাস করব। এটা আমি নিজে রেকর্ড করব, তোমাদের কারোর থাকার দরকার নেই, যে যা দেখে নেবে। এখানে আমি ডিসকাস করে দেবো তোমাদের ফাইনাল যে থার্ড পরীক্ষাটা সম্বন্ধে, এটা ডিসকাশন হয়ে যাবে। তার মানে আমরা উই আর অল সেট, আমরা কিন্তু অলরেডি পুরো সেট হয়ে গেছি টু ফর দ্য এক্সাম, ফর দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের জন্য কিন্তু আমরা সেট হয়ে গেছি। তোমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে তৈরি করো। জাস্ট আগের পরীক্ষার কোশ্চেন গুলো যা হয়েছে হয়েছে। এবার তারপর আমি কোনো জিনিসই তোমাদের বাদ দেব না। যে যে বলে রেখেছি ফুল সিলেবাসের মধ্যে আমি যেমন যেমন প্রশ্ন হয় তেমনই করব। 3টে ফুল সিলেবাস কোশ্চেন, বাদ বাকি পার্ট এক্সাম। এরপর আর কোনো এক্সাম নেওয়ার কোনো জায়গা থাকে না, কারণ হচ্ছে এখানে আর বেসিক্যালি আর কোনো স্কোপ নেই, সময়ও নেই।
এবার প্রশ্ন প্রশ্ন তোমরা তোমাদের মতো পাঠাতে পারো। সো দ্যাট ওয়াজ দ্য ডিসকাশন অ্যাবাউট আওয়ার ফিউচার এক্সামস, এবং আমরা সিলেবাস কেমন শেষ করব তার উপর ডিপেন্ড করছে। ওকে, তো আমরা লাস্ট 18ই জানুয়ারি আমরা চেষ্টা করব লাস্ট ক্লাস করার। জানুয়ারির পর পর 3টে উইক আমি যাওয়ার চেষ্টা করব, যদি না যেতে পারি, পরপর দুটো যাওয়ার পর থার্ডটা না যেতে পারি, তাহলে অবশ্যই ফোর্থটা যাব, যেটা তোমাদের 26-27 তারিখে হবে। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই 14 তারিখ পর্যন্ত, তাই তো? 24-25 তারিখে যদি এটা না হয়, যদি না হয়, তাহলে হয় আইদার লাস্ট ক্লাস হবে, লাস্ট অফলাইন ক্লাস যেটা, সেটা হবে অন 17th and 18th, or 24th or 25th জানুয়ারি। প্লিজ এই ক্লাসগুলো, অফলাইন ক্লাসগুলো মিস করো না। আমি চেষ্টা করব অফলাইন ক্লাসের আহ, সমস্ত জিনিসপত্রগুলো ডিসকাস করার জন্য, যাতে করে জয়িতা তোর কোনো অসুবিধা না হয়। তুই কিন্তু তোর নিজের মতো করে কিন্তু কোশ্চেন গুলো আমাকে পাঠাতে থাকিস। ওকে, ঠিক আছে। চলো তাহলে এই 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 জিনিসটা আমাদের মোটামুটি আহ, আহ, মোটামুটি আমরা ডিসকাস করে ফেললাম যে কি হবে না হবে। তোমাদের পরীক্ষাটা কবে বলো? এক্সাম কবে? এক্সাম স্টার্ট কবে? কবে রে? 12 ফেব্রুয়ারি, মানে আমাদের কাছে, আমি যদি 24-25 তারিখে শেষ করি, তবে তোমরা ইউ উইল গেট প্লেন্টি অফ টাইম। 2 সপ্তাহ একদম পুরো পাক্কা। 25 তারিখ থেকে 1 তারিখ একটা, তারপরে 8 তারিখ আর একটা, 4 তারিখ, মানে তোমরা মোটামুটি 16-17 দিন পাচ্ছ। তার মধ্যে আমি ডাউট ক্লিয়ারিং কাজ করব, যাদের যাদের যেমন যেমন ডাউট থাকবে, কোশ্চেন থাকবে, সেই অনুযায়ী আমি ক্লাস করাবো। সুতরাং আমি মোটামুটি তোমার ধরে নাও 7-8 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবো। আই উইল বি অ্যাভেলেবল অন অনলাইন, available online up to 7th, or 7th or to 9th নয়, 8th ফেব্রুয়ারি, এই পর্যন্ত আমি কিন্তু অ্যাভেলেবল থাকবো তোমাদের কাছে। এই এই যে অনলাইন লাস্ট ক্লাসগুলো হবে, সেগুলো প্রচন্ড ইনফর্মাল হবে, কোনো হেডিং মেডিং নয়, জাস্ট কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। যার যা ডাউট থাকবে, কোনো জোনে ডাউট থাকবে, কারো ধরো কোনো সংজ্ঞাটা ভালো তৈরি হচ্ছে না, সে আমাকে মেসেজ পাঠালো এই জায়গাটা বলে দিন, আমি ওইটুকুই বলে দিলাম। এবং সেটা একজন, দুজন, আটজন, শুধুমাত্র একজনকে করালাম, বা কেউ না থাকলে করালাম না, এরকম ধরনের 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এরকম কোশ্চেন হবে। এবং শেষের দিকে আমরা যেমন আগের সেমিস্টারে করেছিলাম, জানুয়ারির মতো আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সবসময় ডিসকাশন করেছিলাম। আমি সমস্ত ছেলে মেয়ের প্রশ্নপত্র সব গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। তেমনই আবার আমরা শুরু করতে চাইছি সামনে, মানে সামনে 1-2 দিনের মধ্যে আবার একদম ফুল ফ্লেজেড পরীক্ষা মোডে চলে যেতে চাইছি। ওকে, চলো তাহলে এই হলো আমাদের প্রিভিয়াস ডিসকাশন। নাও উইল স্টার্ট আমাদের সিলেবাস। কোনো টেনশন করার দরকার নেই। আমরা খুব বাজে এবং জঘন্য কন্ডিশনে নেই, আমরা যথেষ্ট ভালো কন্ডিশনে আছি। কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই, ধীরে 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 পড়ো। আমাদের সিলেবাস প্রায় আয়ত্তের মধ্যে চলে এসছে, কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমরা পড়ছিলাম প্রতিসরণ। প্রতিসরণ পড়ার সময় যদি আমরা একটু হালকা করে রিক্যাপ করি, তাহলে আমরা দেখব প্রতিসরণ চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি। 1 নাম্বার আমরা পড়েছি প্রতিসরণের সূত্রাবলী পড়েছি, যে সমস্ত সূত্রগুলো আছে সে সমস্ত সূত্রগুলো সম্বন্ধে পড়েছি। নাম্বার 2 হচ্ছে প্রতিসরণ কাকে বলে পড়েছি, সেটা তো প্রথমেই পড়েছি। তারপর প্রতিসরণের সূত্র পড়েছি, এবং এই প্রতিসরণের সময় আমরা ইম্পর্টেন্ট জিনিস, সূত্র পড়ার সময় আমরা দেখেছি স্নেলের সূত্র, সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে 1 μ2। এখানে 1 বলতে বোঝায়, এটা যদি বিভেদ তল হয়, এটা যদি বিভেদ তল হয়, এটা ধরে নাও 1 নাম্বার মাধ্যম উপরেরটা, এটা 2 নাম্বার মাধ্যম, এবং 1 নাম্বার মাধ্যম থেকে আলো এসে পড়েছে 2 নাম্বারে এরকম করে গেছে, তাহলে এই 1 নাম্বার মাধ্যম
যে কোণ করবে বিভব তলের সাথে লম্বর সাথে, এটা হচ্ছে বিভব তলের সাথে লম্ব, সেটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। আই মানে কি? আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। এবার এখান থেকে এই ছবি থেকে দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু ছবি অনুযায়ী দেখে বোঝা যাচ্ছে যে আইটা বড়, গ্রেটার দ্যান আর, তার মানে প্রতিফলন কোণটা বেশি প্রতিসরণ কোণের তুলনায়। তখন আমরা এখান থেকে জাজ করে বলতে পারি যে নিচের মাধ্যমটা হচ্ছে ঘন, আর উপরের মাধ্যমটা হচ্ছে লঘু। আমরা জানি আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তখন যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুতে যে অভিলম্বটা থাকে তার দিকে আলো সরে আসে। তার কারণ ঘন মাধ্যম বলতে যেটা বোঝায় যার আলোকীয় ঘনত্ব বেশি, এই ঘন বলতে হচ্ছে আলোকীয় ঘনত্ব বেশি। আলোকীয় ঘনত্ব যদি বেশি হয় তাহলে সেখানে বেগ কমে যায়। আলোকীয় ঘনত্ব যদি বেশি হয় তার মানে হচ্ছে স্পিড কমে যায়। কার স্পিড কমে? লাইটের স্পিড কমে। স্পিড কমে, তাহলে স্পিড যদি কমে যায় তাহলে আমরা জানি মিউ সমান হচ্ছে সি বাই ভি। স্পিড কমা মানে হচ্ছে মিউ বেশি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিউ যদি বেশি হয় তাহলে অপটিক্যাল ডেনসিটি বেশি হবে। আর লঘু মাধ্যম মানে হচ্ছে মিউ কম, ডেনসিটি কম। ডেনসিটি কম। আর যেখানে ডেনসিটি কম সেখানে অ্যাঙ্গেলটা বেশি হবে, কারণ সেখানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর আমরা জানি আলো যদি এক বিন্দু থেকে অন্য বিন্দু যাওয়ার জন্য যে পথ অনুসরণ করে, সেই দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুতে কিন্তু আলো ঠিক এক্স্যাক্টলি বিপরীত পথে কিন্তু একই রকম ভাবে ফেরত যায়, যেটাকে আমরা আলোর প্রত্যাবর্তক ক্রিয়া বলি। ওকে, তো এইটা হলো আলোর। তারপর আমরা স্নেলের সূত্র পড়ার পর প্রতিসরাঙ্ক সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছিলাম। প্রতিসরাঙ্ক বলতে আমরা দুটো জিনিস বুঝি, দুটো প্রতিসরাঙ্ক হয়। একটা হচ্ছে তোমার চরম প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক, অ্যাবসলিউট। আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেটা হচ্ছে রিলেটিভ। আপেক্ষিক চরম বলতে বোঝায় উইথ রেসপেক্ট টু, এগুলো আমরা আলোচনা করেছি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বা বায়ু মাধ্যমে। আর আপেক্ষিক মানে অন্য কোনো মাধ্যম সাপেক্ষে, অন্য কোনো মাধ্যম সাপেক্ষে। তার মানে কি? এখানে যদি আমরা বলি অন্য কোনো মাধ্যম সাপেক্ষে ওয়ান মিউ টু, ওয়ান মিউ টু মানে হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান। তার মানে 2 নম্বরের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? 1 নম্বরের সাপেক্ষে। আর এই 1 নম্বরটা যদি এয়ার হয় তাহলে 0 মিউ 1 যদি বলি তাহলে মিউ 1 বাই মিউ 0। মিউ 0 মানে কি? এয়ারের ক্ষেত্রে যদি হয় তাহলে ওটা 1 হয়। তার মানে এটা পাতি মিউ 1 হবে। তাহলে বাতাস বা শূন্য মাধ্যমের রেসপেক্টে যদি কোনো প্রতিসরাঙ্ক বলি পরম প্রতিসরাঙ্ক বা চরম প্রতিসরাঙ্ক হয়। এখান থেকে আমরা দেখলাম যে মিউ সমান, মিউ এর দুটো চেহারা দেখলাম। একটা হচ্ছে সি বাই ভি, এটা পরম, পরম প্রতিসরাঙ্ক যদি হয়। আপেক্ষিক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মিউ এর কি চেহারা দেখেছি? 1 মিউ 2 সমান আমরা দেখেছি মিউ 2 বাই মিউ 1। এবার মিউ 2 আবার পরম প্রতিসরাঙ্ক, তখন আমরা লিখতে পারি সি বাই ভি 2 বাই মিউ 1 মানে আমরা লিখতে পারি সি বাই ভি 1। সি সি কেটে গেছে, ভি 1 বাই ভি 2 হতে পারে। ভি সমান এন ল্যামডা, তখন n λ1 বাই n λ2 লিখলাম। দুক্ষেত্রে এন কেন একই রাখলাম? কারণ কম্পাঙ্ক একই থাকে যখন প্রতিসরণ হয় তার আগে এবং পরে, তাই কম্পাঙ্ক কেটে যাবে, পড়ে থাকবে λ1 বাই λ2। এই যে সূত্র, এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখন? এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক যখন ক্যালকুলেশন করি, তাহলে এইটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে প্রতিসরাঙ্ক কিন্তু বর্ণের উপর নির্ভর করে। প্রতিসরাঙ্ক বর্ণের উপর নির্ভর করে, বর্ণের উপর নির্ভর করে। তোমরা দেখবে তোমাদের আজকে যে প্রশ্নটা দিয়েছি সেখানে দুটো প্রশ্ন আমি থিওরিটিক্যাল দিয়েছি, যে সত্যিই কি এই প্যাটার্ন বর্ণের উপর নির্ভর করে, সত্যিই কি এটা বর্ণের উপর নির্ভর করে। তো বর্ণ মানে কি? কালার মানে কি? কালারের সাথে প্রথম কন্ট্যাক্ট কার আছে বলো তো দেখি? আলোর। আলোটা কোন কালারের হবে সেই কানেকশনটা আলোর কোন প্রপার্টির উপর নির্ভর করে? ভেরি গুড, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বর্ণ নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গ দৈর্ঘ্য এর উপর বর্ণ নির্ভর করে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি বেশি সেটা হয় লাল, আর তরঙ্গ দৈর্ঘ্য যখন কম সেটা হয় নীল।
বা আকাশি, যাই হোক, বেগুনি, তার চেয়েও যদি কম হয় তাহলে হয় বেগুনি, বেগুনি, এরকম একটা কালার হয়, আরো কম। তার মানে দেখতে পাচ্ছ যে, হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে না কথা? কেউ শুনতে পাচ্ছ না? হ্যালো, তোমরা কেউ কথা শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো, পুরো কাটা কাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই মিউটা কিন্তু বর্ণের উপর নির্ভর করে, বর্ণের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে সেটা বিজ্ঞানী কচি তার ফর্মুলা দিয়েছেন। কচি সম্পর্ক দিয়ে আমরা সেটা বুঝতে পারি। কি রিলেশন? মিউ সমান হচ্ছে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে ল্যামডা যার যত বড়, ল্যামডা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এই ফান্ডাটা বারবার আমি রিপিট করব, কারণ এটা দিয়ে অনেক ফর্মুলা, অনেক জিনিস ব্যাখ্যা করা যায়। ল্যামডা যার যত বেশি, যার বলতে কি, যে বর্ণের, যে বর্ণের ল্যামডা যত বেশি, যেমন লালের যত বেশি, তাহলে হর বাড়বে, মিউ তার তত কম, মিউ তার তত কম। তাহলে মিউ কম মানে, মিউ কম মানে সেই বর্ণের সাপেক্ষে, সেই বর্ণের সাপেক্ষে, সাপেক্ষে কোনো মাধ্যম, কোনো মাধ্যম লঘুতর, অন্য বর্ণের, অন্য বর্ণের রেসপেক্টে, সেই বর্ণের ক্ষেত্রে কোনো মাধ্যম অন্য বর্ণের সাপেক্ষে, সাপেক্ষে লঘুতর হবে, লঘুতর প্রতিপন্ন হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার উল্টোটা যদি করি, তার মানে মিউ কম মানে মিউ তার তত কম মানে লঘু। তাহলে কার ক্ষেত্রে লঘু? মাধ্যমটা একই, লালের ক্ষেত্রে সে লঘু, কিন্তু বেগুনির ক্ষেত্রে অতটা লঘু নয়, কারণ বেগুনির ক্ষেত্রে ল্যামডা কম হওয়ায় মিউ যথেষ্ট বেশি। তাহলে অন্যভাবে বলা যেতে পারে, আবার অন্যদিকে মিউ যার যত, মিউ যার যত, ল্যামডা যার যত কম, কম, ল্যামডা কম মানে হচ্ছে মিউ বেশি, মিউ বেশি মানে হচ্ছে সেটা ঘনতর প্রতিপন্ন হবে। তাহলে শুধুমাত্র এই ল্যামডার উপর নির্ভর করছে, মানে বর্ণ বেশি মানে এইদিকে আমি বলতে পারি বেগুনি, বেগুনি আকাশি এদের কথা বলা হচ্ছে, আর কম বলতে লালের কথা বলা হচ্ছে। সুতরাং কোন একটা পার্টিকুলার মাধ্যমে, মাধ্যমও কিন্তু তার মিউ ডিটারমাইন করে না। মিউ কিন্তু যে আলো পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরেও নির্ধারিত হয়। এটুকু আমরা পড়েছিলাম। পড়ার পর আমরা পড়েছিলাম যে বিভিন্ন জায়গায় যখন আমরা আলো ফেলছি, তখন আমরা চ্যুতি সম্বন্ধে আলোচনা করেছিলাম। চ্যুতি সম্বন্ধে এটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রতিসরণের চ্যুতি হয় আই ডিফার আর, তার মানে হচ্ছে হয় আই মাইনাস আর হবে, অর আর মাইনাস আই হবে। এটুকু আমরা পড়েছিলাম। তারপর আমরা নেক্সট আলোচনা করেছিলাম, আলোচনা একটা ইম্পর্টেন্ট আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে সমান্তরাল স্ল্যাব যদি থাকে, সমান্তরাল স্বচ্ছ একটা যদি ফলক থাকে, ফলক বা স্ল্যাব থাকে, স্ল্যাব, তাহলে সেখানে যদি আলো এসে পড়ে, এরকম সমান্তরাল স্ল্যাব যদি থাকে, সেখানে যদি আলো এসে পড়ে, তাহলে আমরা দেখতে পাবো এরকম করে আলো ধরে নেয় এসে পড়লো, সেই আলোটা এসে পড়ে কোনোভাবে প্রতিফলিত হলো, তারপরে যখন বেরোবে তখন দেখা যায় এই যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি, এরা পরস্পর সমান্তরাল হবে। তার মানে কোনো বিচ্যুতি হবে না। এক নম্বর হচ্ছে নো বিচ্যুতি, কোনো বিচ্যুতি হবে না। বিচ্যুতি হবে না মানে কি? মানে হচ্ছে এই যে এ, বি, সি, ডি, এর মধ্যে এ বি রশ্মি হচ্ছে আপতিত, আপতিত, বিসি রশ্মি হচ্ছে প্রতিসৃত, প্রতিসৃত, সিডি রশ্মি হচ্ছে নির্গত। এইগুলোর মধ্যে থেকে নো বিচ্যুতি মানে হচ্ছে এবি রশ্মি সমান্তরাল সিডি রশ্মি।
কিন্তু বিচ্যুতি না হলেও এই রশ্মিটা কিন্তু একটু সরে যাবে, সমান্তরাল দিকে একটু সরে যাবে। তার মানে বিচ্যুতি হয় না ঠিক কথায়, কিন্তু যে জিনিসটা হয় সেটা কি, এ পাশাপাশি দিক দিয়ে সরে যাবে, মানে পার্শ্বীয় সরণ হবে, পার্শ্বীয় একটা সরণ হবে। সেই পার্শ্বীয় সরণ আমরা ক্যালকুলেট করেছিলাম, এই দুটো জিনিস প্রমাণ করেছিলাম আগের দিন ক্লাসে। এবং পার্শ্বীয় সরণের নাম যখন আমরা দিয়েছিলাম এক্স, তার ফর্মুলাটা কেউ বলতে পারবে আমাকে, বলো তো দেখি। যদি টি থিকনেস হয়, এটা ধরে নাও টি হচ্ছে তার বেধ, সমান্তরাল ফলকের বেধ হচ্ছে ধরে নাও টি। এখানে আলো পড়েছে, এরকম কোন একটা বিন্দুতে আলো ধরে নাও পড়েছে, পড়ার পর সে প্রতিসৃত হয়েছে, তারপর আবার এরকম করে বেরিয়েছে। তাহলে তাতে এই যে রশ্মিটা, এটা যেটা বেরোনোর কথা ছিল, এটা সমান্তরাল এরকম করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সমান্তরাল এরকম সমান্তরালই বেরিয়েছে, কিন্তু এ সমান্তরাল বেরোলেও তোমার একই লাইনে বেরোয়নি, সে কিন্তু একটা পার্শ্বীয় সরণের ঘটে গেছে এক্স। এই এক্স এর মান, এর যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ হয়, তাহলে এক্স ওয়ান কত হয় বলো তো দেখি। যদি আই কোণে আপতিত হয়, কে বলতে পারবে? টি, মনে নাই কারোর? টি সাইন আই ইন্টু ওয়ান মাইনাস কস। এক্স্যাক্টলি তাই। এরকম নির্লজ্জের মতন, মানে নির্লজ্জ মানে লজ্জা রেখে বললে চলবে না, এরকম করেই ঝপঝপ করে বলতে হবে। আমি এই জন্যই বলার জন্য তোমাদের বলি, কারণ এটা একবার যদি তুমি মন খুলে বলে দাও, তোমার ফর্মুলাটা অ্যাটলিস্ট 2 মাস পর্যন্ত তোমার মনে থাকবে। তাতে তোমার জয়েন্ট এন্ট্রান্স নিট বেরিয়ে যাবে, এবং তোমার এইচএস তো এমনিই বেরোবে। তাহলে টি সাইন আই, এখানে যে এক্স সমান যেটা বেরিয়েছে সেটা হচ্ছে টি, হচ্ছে প্রতিফলকের বেধ, সাইন আই মানে হচ্ছে আপতন কোণ, তার সাথে গুণ হয়ে আছে ওয়ান মাইনাস কস আই, আই মানে সেই আপতন কোণ, ইন্টু রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। এখানে মিউ মানে কি? মিউ মানে হচ্ছে বাইরের মাধ্যমের সাপেক্ষে ওই যে ফলকটা বলেছে তার প্রতিসরাঙ্ক। বাইরের মাধ্যম যদি বাতাস ধরি, তাহলে হবে মিউ বাই ওয়ান। বাইরের মাধ্যম যদি অন্য কিছু হয়, তাহলে হবে মিউ টু বাই মিউ ওয়ান, যেখানে মিউ টু সমান হবে ফলকের মিউ। এই হলো গল্প। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন কেস আলোচনা করেছিলাম। কেস নাম্বার ওয়ান আমরা আলোচনা করেছিলাম, যদি লম্ব আপতন হয়, লম্ব আপতন যদি হয়, তাহলে আমরা দেখেছিলাম সেক্ষেত্রে আই সমান হয় শূন্য, তার ফলে এই পুরো জিনিসটা এক্স সমান শূন্য হয়। আমরা কেস নাম্বার টু পড়েছিলাম, যখন প্রায় সমান্তরাল আই প্রায় 90 ডিগ্রির কাছাকাছি যখন হবে, তখন আমরা দেখেছিলাম এক্স সমান হয় টি। কি করে হয়, এরকম করে হয়, সেটা সম্বন্ধে আমরা আরো ভালোভাবে এবার ডিসকাস করব। এই দিকে যদি অ্যাঙ্গেলে যায় প্রায় 90 ডিগ্রি, তখন এটা প্রায় 90 ডিগ্রি যখন হয়, তখন সংকট কোণে আসে, সংকট কোণে গেলে আবার 90 ডিগ্রিতে বেরিয়ে যায়। তার মানে যাচ্ছিল এই বরাবর, এলো এই বরাবর, এই বেধ হচ্ছে টি। এটা আমরা আগের দিন আলোচনা করেছি। আর 3 নাম্বার যেটা আমরা আলোচনা করেছিলাম, 3 নাম্বার তার ফর্মুলাটাও তোমাদের কাছে জানার চেষ্টা করব। যখন আই ক্ষুদ্র হবে, আই ক্ষুদ্র হবে মানে প্রায় লম্ব আপতন, প্রায় লম্ব আপতন, মানে বিশাল অ্যাঙ্গেল করে নয়, প্রায় লম্ব আপতন যখন হবে, তখনও কিন্তু একটা সরণ হবে, পার্শ্বীয় সরণ হবে। সেটার মান কত হবে বলো তো দেখি। এই যে ফর্মুলা ছিল টি সাইন আই ইন্টু ওয়ান মাইনাস কথাই বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, এই ফর্মুলাটা কি দাঁড়াবে বলেন দেখি, সুমি আপনি বলুন। তখন আমরা দেখবো কি সাইন আইটাকে আই লিখবো, হ্যাঁ বলো। আর এখানকার, আর সাইন স্কোয়ার আইটাকে কি লিখবো বলো? এটাকে নেগলেক্ট করব, ভেরি গুড। আর কস আইটাকে কি লিখবো বলো তো দেখি? এটাকে লিখবো ওয়ান, ভেরি গুড। তাহলে এইগুলো বসালে আমরা পাচ্ছি এক্স সমান বলো টি ইন্টু আই ইন্টু, বলো তো দেখি আইটা কোন 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 ইউনিটে লিখবো আমরা আইটাকে? আইটাকে আমরা রেডিয়ানে লিখবো, না ডিগ্রিতে লিখলে কিন্তু কোনোভাবে হবে না, অ্যান্সার মিলবে না। ভেরি গুড। এই তিনটে ফর্মুলা আমরা পড়ে আগের দিন আমরা সেকেন্ড যে ব্যাচ ছিল সেখানে সমাপ্ত করেছি। ফার্স্ট ব্যাচে আমরা আরেকটু এক্সট্রা করেছিলাম, সেই জিনিস থেকে আমাদের ক্লাস আজকে শুরু হবে। সেটা হচ্ছে প্রতিবিম্ব। রিপিট হলে হোক, তোমাদের মুখস্থ হবে। প্রতিবিম্ব, প্রতিবিম্ব আমরা প্রতিফলনের দরুন দেখেছিলাম, এখানে প্রতিসরণের দরুন
প্রতিবিম্বটা দেখছি, প্রতিসরণের দরুন প্রতিবিম্ব দেখছি। আমরা জানি প্রতিবিম্ব করতে গেলে দুটো লাইট অ্যাটলিস্ট এসে চোখে পড়তে হবে। যদি চোখেই পড়ে যায় তাহলে চোখে প্রতিবিম্ব হবে, চোখের জায়গা বা কোনো একটা সত্যি সত্যি কোনো একটা জায়গায় প্রতিবিম্ব হবে। আর যদি কোনো জায়গা থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে অসৎ প্রতিবিম্ব হবে। প্রতিসরণের দরুন যখন আমরা প্রতিবিম্বর কথা বলছি তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে প্রতিসরণে যেহেতু দুই দিকে দুটি মাধ্যম, দুই দিকে দুটি মাধ্যম, তার মানে দুই দিকে যদি দুটি মাধ্যম হয় তাহলে কোনো একটা দিকে বস্তু কোনো একটা দিক দিয়ে প্রতিবিম্ব হবে, বা যে কোনো দুটো দিকে আমরা বস্তু রাখতে পারি। এবং দুটি মাধ্যম মানে কি, একটি ঘন, একটি ঘন হবে, একটি লঘু হবে। তাহলে হয় লঘুতে বস্তু থাকবে, না হলে ঘনতে বস্তু থাকবে। তাহলে দুটো কেস, কেস আমরা দুটো কিন্তু পেয়ে যাচ্ছি, টু কেসেস এখানে পাচ্ছি, টু কেসেস। একটা হচ্ছে বস্তু আমরা রাখতে পারি, বস্তু আমরা রাখতে পারি লঘুতে, আবার আমরা রাখতে পারি বস্তু ঘনতে। ঘন মানে কি রিলেটিভলি, যেমন ধরো না বাতাসের তুলনায় জল হচ্ছে ঘন। তো একটা বালতিতে জল রেখেছি, সেই জলের নিচে একটা কয়েন রেখেছি, 1 টাকা চকচকে কয়েন রেখেছি, তাহলে আমরা তখন বলবো বস্তু ঘনতে আছে। আর কোনো একটা চৌবাচ্চার মধ্যে কাউকে ডুবিয়ে দিয়েছি, আর সে, তাকে আমি মাথা সমেত চোখ সমেত ডুবিয়ে দিয়েছি, সে চোখ ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে আর আমার মুখ দেখছে, যে আমি চেপে চুবিয়ে ধরেছি আমার মুখের দিকে তাকাচ্ছে, তখন তখন সেই বস্তুটা, চোখটা কিন্তু থাকবে ঘন মাধ্যমে, কিন্তু বস্তু থাকবে লঘু মাধ্যমে, আমার দিকে তাকাচ্ছে, সে লঘু মাধ্যমে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বস্তু ঘনতে মানে একটা বস্তু ধরে না এখানে জল আছে, আর এইখানে ধরে না একটা কয়েন রয়েছে, এখানে একটা কয়েন রয়েছে, কয়েন, আর এটা ধরে নাও জল, আর এটা ধরে নাও বাতাস বাইরে, তখন আমরা বলবো বস্তু ঘনতে। বস্তু লঘুতে মানে কি, এরকম ধরে নাও একটা পুকুর আছে, এটা হচ্ছে পুকুর, কথার কথা, এটা হচ্ছে পুকুর, সেই পুকুরে একটা মাছ আছে, সে মাছের চোখ আছে, আর এইখানে ধরে নাও একটা গাছ উঠে উঠে এসছে, এই গাছটাকে দেখছে, তাহলে এই গাছটা হচ্ছে বস্তু, মাছটা হচ্ছে দর্শক, তখন গাছ কিন্তু লঘু মাধ্যমে আছে। তাহলে দুটো কেস হবে, আমরা দুটো কেসে কিন্তু আলোচনা করব। নাম্বার ওয়ান, আমরা ধরছি বস্তু ঘন মাধ্যমে আছে। উদাহরণ কি, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে এ একটি চকচকে কয়েন, চকচকে পয়সা, কয়েন জলের মধ্যে, জলের গভীরে। তার মানে এই ধরে নাও একটা পাত্র, এর মধ্যে ধরে নাও জল আছে, বা জল মানে তরল, তরল আছে, জল বলাটা ঠিক না, তরল, আর বাইরে আছে বাতাস, ধরে নাও। এইখানে ধরে নাও একটা কয়েন আছে, কিছু কয়েন। তাহলে এটাকে দেখার জন্য আমাদের এখানে নিশ্চয় বাইরে চোখ থাকবে। প্রথম এটাকে দেখার জন্য আমাদের প্রথমে একটা রে বেরোবে এখান থেকে, এই বস্তুটা যেহেতু দেখা যাচ্ছে তাহলে এই আলো ছাড়ছে নিশ্চয়, তাহলে এইভাবে একটা আলো যাবে, আর একটা একটু ট্যাচ্চা করে যাবে। এবার দেখো তো এটা যদি লম্ব হয়, এটা যদি লম্ব হয়, এইটা যদি আপতিত রশ্মি হয়, তাহলে এইটা হচ্ছে আপতন কোণ। তাহলে বলো তো দেখি প্রতিসরণ কোণ বেশি হবে না কম হবে এক্ষেত্রে? এটা আপতন কোণ, প্রতিসরণ কোণ বেশি হবে না কম হবে? কারণ লঘু মাধ্যমে আপতিত হচ্ছে। তাহলে এবার এইখানে যদি চোখ থাকে, এখানে যদি চোখ থাকে, চোখ সোজা দেখে, তাহলে চোখ এখানে ডট 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 করে এই জায়গাটায় বস্তুটাকে দেখবে, এটা হচ্ছে প্রতিবিম্ব। তার মানে কয়েনটা মনে হচ্ছে যেন উপর দিকে উঠে এসছে,
তাহলে কয়েনটা আছে অনেক ডেপথে, কিন্তু মনে হচ্ছে যেন ওপরের দিকে উঠে এসছে। এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি বস্তু যখন ঘন মাধ্যমে, তখন তখন প্রতিবিম্ব প্রতিবিম্ব যদি লঘু মাধ্যম থেকে দেখা হয়, লঘু মাধ্যম থেকে দেখা হলে, দেখলে আমরা কি দেখতে পাবো? প্রতিবিম্ব মনে হবে মনে হবে উপরের দিকে উঠে এসছে, উপরের দিকে উঠে এসছে মনে হবে। এবং এটা সত্যি নয়, আপাতভাবে মনে হবে উঠে এসছে, আপাতভাবে উঠে এসছে মনে হবে এই যেন চলে এসছে। সেই জন্য আমরা দেখবে অনেক সময় শীতকালে যখন আমরা ফুল সোয়েটার পরি, ফুল জামা পরি, বা ফুল ধরে নাও তোমাদের চুড়িদার পাঞ্জাবি ফুল পরছো, তখন দেখবে যে পুকুরে যদি কোনোভাবে কিছু একটা 1 টাকার কয়েন তুলতে যাও, ভাবে এই তো কাছে আছে, হাত ডোবাতে গিয়ে দেখবে কবজি পর্যন্ত ডুবে যায় এবং সব জামা টামা ভিজে যায়। তার কারণটাই হচ্ছে এইটা, যে আছে ক্ল্যারিটি অফ ওয়াটার থাকার জন্য আমার মনে হয় এই যেন এখানে আছে। কিন্তু বেসিক্যালি আমরা দেখি প্রতিবিম্বকে অরিজিনাল কয়েন বা বস্তু বা চকচকে চামচা যাই হোক না কেন, যেগুলো পুকুরে পড়ে থাকতো আগে ছোটবেলায়, সেগুলো অনেক নিচেই থাকতো। তো এবার আমরা এই জিনিসটাকে যদি আমরা কোয়ান্টিফাই করি, এটা তো আমরা ফিল পেলাম, কোয়ান্টিফাই যদি করি, আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি দেখব? ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে ধরে নাও এখানে হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে জল, এতটা বলতো। তাহলে এই যে ডেপথটা, এটা হচ্ছে প্রকৃত গভীরতা। প্রকৃত গভীরতা, এটাকে নাম দিলাম ডি। তাহলে এখান থেকে দুটো লাইট যাবে, একটা যাবে স্ট্রেট, স্ট্রেট বেরিয়ে যাবে। এই জিনিসটাকে দেখা যাচ্ছে কয়েনটাকে, তার মানে ও নিশ্চয়ই আলো ছাড়ছে। আর একটা এরকম বেঁকে যাবে। আর এইটা যেহেতু ঘন, এটা যেহেতু লঘু বাইরেরটা, তাই আমরা জানি এখানে যে অভিলম্বটা হবে তার থেকে একটু দূরে 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 সরে যাবে। তা দূরে সরে যাওয়া মানে এই বরাবর যাবে আলো। এবার চোখ থাকবে এখানে, এখানে যদি চোখ থাকে তাহলে চোখ সোজা দেখবে, সোজা দেখলে চোখ দেখবে এইখানে গিয়ে মিলিত হচ্ছে পুরো জিনিসটা। তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। এবং এই প্রতিবিম্বটা যে হাইটে এখন আছে, সেই হাইটটা ধরে নাও এইটুকু, সেটা হচ্ছে আপাত গভীরতা। কারণ ওই গভীরতায় আপাতত মনে হচ্ছে, তার নাম দিলাম ধরে নাও মিউ 1, সরি ডি 1। আর এই যে মাধ্যম, তার প্রতিসরাঙ্ক নিলাম, প্রতিসরাঙ্ক বাইরের মাধ্যম সাপেক্ষে যদি আমরা নিই, বাইরের মাধ্যম সাপেক্ষে প্রতিসরাঙ্কটা নিলাম ধরে নাও মিউ, সমান হচ্ছে মিউ। যখনই প্রতিসরাঙ্ক বলবে তখন হয় শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম সাপেক্ষে বলবে, অথবা বাইরের মাধ্যম সাপেক্ষে বলবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখা যায় যে এই দেখো, এই যে ছবিটা এখানে, এইটা হচ্ছে আই, আর এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আর। এবার যদি আমরা নাম দিই, কারণ আই মানে হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। এখানে আই হচ্ছে আপতন কোণ, আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। তাহলে দেখো এইটা যদি আই হয়, তাহলে এইটা বিপ্রতীপ কোণ, এটা হবে আই। আর এইটা যদি আর হয়, তাহলে এইটা আর এটা প্যারালাল, যেহেতু এটা একটাই যেহেতু ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে আর। এবার ত্রিভুজের যদি আমি নাম দিই, এটার নাম দিলাম ধরে নাও এ, এটার নাম দিলাম ধরে নাও বি, এটার নাম দিলাম ধরে নাও সি, এটার নাম দিলাম ধরে নাও ডি। তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি, এদের দুজনকে কম্পেয়ার করলেই বাদবাকি গল্পগুলো আমরা পেয়ে যাব। কি পাবো দেখি তো? দেখো, এ বি ডি বড় ত্রিভুজ যেটা বলছি, তার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে এবি বাই এডি, ত্রিভুজ এবিডি যদি আমি বলি,
এবি এটা হচ্ছে লম্ব, এডি এটা হচ্ছে প্রকৃত গভীরতা, এডি হচ্ছে প্রকৃত গভীরতা। এটা সমান আমরা বলতে পারবো সাইন আই, এটা সমান আমার সাইন আই, কারণ লম্ব, কারণ এই ত্রিভুজটা দেখো এইরকম হয়ে আছে, এরকম ত্রিভুজ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে এডি, এটা হচ্ছে এবি। এই যে এডি, এইটাই তো আমার প্রকৃত গভীরতা, এটাই আমার ডি, তাহলে আমরা এখানে বসাতে পারি, তাহলে এবি বাই ছোট হাতের ডি সমান হচ্ছে সাইন আই। আবার ত্রিভুজ এবিসি যেটা আছে, ছোট ত্রিভুজ যেটা, সেই ত্রিভুজটা যদি আমরা দেখি, এরকম ত্রিভুজ এ বি সি, কিন্তু তার সি অ্যাঙ্গেলের মান কত কে বলতে পারবে? সি অ্যাঙ্গেলের মান কত? এবিসির সি অ্যাঙ্গেলের মান কত? এই সি অ্যাঙ্গেলটার মান কত? হ্যালো হ্যালো হ্যালো, এই যে এবিসির সি অ্যাঙ্গেলের মান কত? কেউ নেই? আর হবে, তাহলে এই অ্যাঙ্গেলের মান হবে আর। তো যদি আর হয়, তাহলে সাইন আর সমান কি দাঁড়াবে? সাইন আর সমান দেখো লম্ব, এটা তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, লম্ব বাই ভূমি, লম্ব বাই, আচ্ছা সরি, অতিভুজও হয়, এটাও হয়। এটাকে সাইন আর কেন বললাম? এই এই যে এইটা বিডি যদি আমি বলি, এটা বিডি হলে সাইন আর হয়, বিডি, বিডিটাকে আমরা মোটামুটি বলে দিতে পারি এ বি বাই, বিডিটাকে প্রায় এডি বলতে পারি, কারণ এটা খুব কাছাকাছি, প্রায় লম্ব। এক্ষেত্রেও তাই সাইন আর সমান আমরা বলতে পারি এ বি বাই বিসি, যেটা সেটাকে আমরা বলতে পারি এ বি বাই প্রায় এসি। কারণ এগুলো দেখতে এরকম মনে হচ্ছে, আমরা যে চোখ লম্বের কাছাকাছি যখন নিয়ে যাব, তখন কিন্তু হাইটটা আমরা দেখব যে অনেকটা ডেপথে থাকলেও অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, তখন সাইন আই আর ট্যান আর কে, সাইন আই বা ট্যান আই, এগুলো সাইন আর ট্যান আর এগুলো কিন্তু প্রায় কাছাকাছি হয়। তাহলে এখানে এই যে ছবিটায়, এই ছবিটা আমরা কি কি পেলাম? দেখো আমরা যে ছবিটা আঁকি, দুটো ছবি আমরা এখানে এঁকেছি, এটা হচ্ছে উপরিতল, এইটা হচ্ছে বস্তু, এই রকম একটা ছবি এঁকেছি, এরকম, আর একটা ডট 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 এখানে এসছে, এটা হচ্ছে আর, কারণ এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে আই, সুতরাং এটা হচ্ছে আই। এটার নাম দিয়েছি এ, এটার নাম দিয়েছি বি, এটার নাম দিয়েছি সি, এটার নাম দিয়েছি ডি। তা আমরা এখানে পেয়েছি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা পেলাম সাইন আর সমান পেলাম এ বি বাই এসি। এসি মানে হচ্ছে এ বি বাই আপাত দৈর্ঘ্য ডি প্রাইম বা ডি ওয়ান, আর ত্রিভুজ আপাত গভীরতা, আর ত্রিভুজ এ বি ডি যেটা, তার ক্ষেত্রে আমরা পেলাম সাইন আই সমান এ বি বাই এডি। এডি মানে হবার হচ্ছে ডি, তাহলে এ বি বাই এটা পেলাম ডি। এবার মজার কথা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে আমরা জানি, যদি স্নেলের সূত্র আমরা এই জায়গাটায় স্নেলের সূত্রটাকে ব্যবহার করি, তাহলে আমরা কি লিখবো? স্নেলের সূত্র অনুযায়ী কি লিখবো বলো তো দেখি? স্নেলের সূত্র মানে কি? সাইন আপতন কোণ আই বাই সাইন প্রতিসরণ কোণ আর সমান ঘন মিউ লঘু। আমরা জানি স্নেলের সূত্রের ক্ষেত্রে আই যেখানে হয় সেখান দিয়ে, সেটা মিউ, যেখানে আর হয় সেটা লিখতে হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি মিউ লঘু বাই মিউ ঘন। এবার এইটাকে আমরা আবার লিখতে পারি 1/মিউ ঘন বাই মিউ লঘু। এবার আমরা ধরেই নিয়েছি যে লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ, তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1/মিউ। এবার দেখো, সাইন আই সমান আমরা এটা পেয়েছি, সাইন আর সমান এটা পেয়েছি। এবার এখানে আমরা বসাতে পারি, সাইন আই সমান কি পেয়েছিলাম? এ বি বাই ডি। সাইন আর সমান কি পেয়েছিলাম? এ বি বাই ডি প্রাইম। সেটা যদি আমরা বসাই, সমান 1/মিউ পাবো। সেটা বসালে আমরা কি পাবো দেখি? তাহলে সাইন আই
সাইন আই বাই সাইন আর, এটা সমান পেলাম 1/μ। সাইন আই সমান হচ্ছে এবি বাই ডি বাই এবি বাই ডি প্রাইম সমান হচ্ছে 1/μ। এবি এবি কেটে গেল, তো ভগ্নাংশের ভাগ উল্টে গেল, তাহলে আমরা পাবো ডি প্রাইম বাই ডি সমান হচ্ছে 1/μ। তাহলে এখান থেকে আমরা পাবো ডি প্রাইম সমান হচ্ছে d/μ। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বুঝতে পারছি, যে আপাত গভীরতা কখন, বস্তু যখন বস্তু যখন ঘন মাধ্যমে, যখন ঘন মাধ্যমে বস্তু যখন ঘন মাধ্যমে, তখন আপাত গভীরতা সমান হয়, সমান হয় প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা বাই মিউ। সো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার ধরে নাও, যদি এরকম 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 কি ক্ষেত্রে হতে পারে, শুধু কি কয়েনের ক্ষেত্রে হতে পারে? অ্যান্সার হচ্ছে না। এরকম অনেক প্রশ্ন হতে পারে। যেমন ধরে নাও প্রবলেম হতে পারে, এরকম প্রবলেম জিজ্ঞেস করতে পারে যে ধরে নাও এখানে একটা লেটার আছে, এ লেটার আছে, তার উপর ধরে নাও একটা কাঁচের বড় ব্লক রাখা আছে, এরকম করে, এরকম করে কাঁচের ব্লক কি করে আমি ছবি আঁকবো? পেপার ওয়েট যেমন থাকে, পেপার ওয়েট থাকে না, পেপার ওয়েট ধরে নাও একটা টেবিলের উপরে, এখানে ধরে নাও কোনো একটা কিছু লেখা আছে, এ লেখা আছে, তার উপর ধরুন একটা পেপার ওয়েট দেওয়া আছে, এরকম করে দেওয়া থাকতেই পারে পেপার ওয়েট, এরকম ধরুন পেপার ওয়েট দেওয়া আছে। তাহলে উপর থেকে যদি আমি তাকাই, এখান থেকে যদি আমি চোখ দিই, তাহলে আমরা দেখব এই এ যে লেখাটা, সেটা উপর দিয়ে উঠে এসছে, এ লেখাটা, কোন লেখাটা উপর দিয়ে উঠে আসে, তাহলে স্বচ্ছ পেপার ওয়েট যদি হয়, তাহলে পেপারের লেখাটা অনেকটা উপর দিয়ে উঠে আসে। তাহলে এখানে ফান্ডাটা কি? কাচের স্বচ্ছ, কাচের স্বচ্ছ পেপার ওয়েট, পেপার ওয়েট এর উপর দিয়ে তাকালে, উপর দিকে, উপর দিক থেকে তাকালে, তাকালে দেখা যায়, দেখা যায় নিচের লেখাগুলো, লেখাগুলি উপরে উঠে এসেছে, উপরে উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে কেন? আবার প্রশ্ন হচ্ছে কতটা? এটা তোমরা লিখো, হোমওয়ার্ক। এরকম ঘটনা হতে পারে। প্রবলেম এরকমও হতে পারে, প্রবলেম এরকমও হতে পারে যে ধরে নাও এখানে একটা বস্তু আছে, এর উপরে একটা কাঁচ আছে, একটা কিছু আছে, তার থিকনেস হচ্ছে d1, আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। তারপর ধরে নাও আর একটা বস্তু আছে স্বচ্ছ, তার থিকনেস হচ্ছে ধরে নাও d2, প্রতিসরাঙ্ক হচ্ছে μ2, তাতেও ছাড়ছে না। আর একটা ধরে নাও স্বচ্ছ মাধ্যম আছে, তার উপর চেপে রয়েছে, তার থিকনেস হচ্ছে d3, প্রতিসরাঙ্ক হচ্ছে μ3। এবার এই যে বস্তুটা, কালো বস্তুটা, এটা হচ্ছে তোমার বস্তু। এবার চোখ কোথায়? চোখ ধরে নাও এখানে চোখ, এটা হচ্ছে চোখ। তাহলে উপরে যদি চোখ থাকে, তাহলে এই বস্তুটা নিশ্চয়ই উপরে কোথাও একটা এর ইমেজ হবে, কোথাও একটা বস্তুর ইমেজ হবে। প্রশ্ন, প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নাম্বার ওয়ান, বস্তুটিকে, বস্তুটিকে অ্যাকচুয়ালি কতটা উপরে আসতে দেখা যাবে? 2 নাম্বার, বস্তুটির ইমেজের, বস্তুটির ইমেজের সরণ কতখানি হবে, কতখানি হবে? এই দুটো প্রশ্নই একে অন্যটার সাথে একই রকম। যেমন ধরে নাও আমরা যখন প্রথম কেসটা করলাম,
আমরা এই প্রবলেমের আগে প্রথম কেস যখন করলাম, কয়েনের কেসটা যখন করলাম, তখন আমরা দেখলাম কয়েনটা ছিল এখানে, ডি গভীরতায় কয়েন ছিল, কিন্তু কয়েনটা দেখলাম উপরে উঠে এলো কোন- কোনো একটা জায়গা যার গভীরতা হচ্ছে ডি প্রাইম। সেখানে আমরা দেখেছিলাম ডি প্রাইম সমান ডি বাই মিউ। তাহলে অ্যাকচুয়াল অবস্থান হয়েছে ডি বাই মিউ। এখানে এরকম তিনখানা আছে, তাহলে অ্যাকচুয়াল আহ, কতটা উপরে আসবে না করে কতখানি স্মরণ হবে, বা কোথায় বস্তুটির ইমেজ কোথায় হবে, কোথায় হবে, কোথায় হবে যদি জিজ্ঞেস করে, কত গভীরে হবে যদি জিজ্ঞেস করে, কত গভীরে হবে ইমেজ, এইটা যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা সিম্পল বলতে পারবো এখান থেকে, এরকম করে বলবো d1/μ1 প্লাস d2/μ2 প্লাস d3/μ3 তে হবে, এই গভীরতায় হবে। যেমন এইটা হয়েছে এই গভীরতায় হয়েছে, এটা হচ্ছে এই গভীরতায় হবে, এই গভীরতায় হবে। তাহলে কতটা সরে এসছে, এখানে কতটা এইটুকু পরিমাণ সরে এসছে, এটা হচ্ছে সরণ। সরণ কতখানি গো, অ্যাকচুয়াল ছিল ডি, হয়েছে এখন ডি বাই মিউ, তাহলে সরণ হচ্ছে ডি ইন্টু 1 - 1/μ। তাহলে এখানে সরণ কত, প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা, এইটা হচ্ছে আপাত গভীরতা। প্রকৃত গভীরতা কত, d1 প্লাস d2 প্লাস d3। আপাত গভীরতা কত, d1/μ1 প্লাস d2/μ2 প্লাস d3/μ3। তাহলে সরণ কত, তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা যেটা, সেটা কত, সেটা হচ্ছে d1 প্লাস d2 প্লাস d3। এক্ষেত্রে আপাত গভীরতা কত, আপাত গভীরতা সমান হচ্ছে d1/μ1 প্লাস d2/μ2 প্লাস d3/μ3। তাহলে সরণ কত, সরণ কত, সরণ সমান হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা। যদি আপাতটা কম হয়, যদি ওটা বেশি হয় তাহলে উল্টো করব, আপাত গভীরতা এক্ষেত্রে সবসময় আপাত কম হয়, তার মানে এখানে কমন নিলে d1 × 1 - 1/μ1 প্লাস d2 কমন নিলে d2 × 1 - 1/μ2 প্লাস d3 কমন নিলে পাবো 1 - 1/μ3। এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো পাবো। ওকে, তো এই ধরনের জিনিস কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশনে পাবো। তাহলে এইটা হলো আমাদের তোমার তোমার ক্যালকুলেশন, যেটা আমরা ইমেজে পেলাম। এবার নেক্সট, নেক্সট যেটা তোমাদের, যদি আমরা নেক্সট যে পার্টটা ইমেজ, বস্তু যখন, বস্তু যখন লঘু মাধ্যমে, মানে ধরে নাও এইটা হচ্ছে বিভেদ তল, এইটা হচ্ছে বিভেদ তল, আর এইখানে ধরে নাও একটা বস্তু আছে, এবং এইটা লঘু মাধ্যম আর এইটা ঘন মাধ্যম। ঘন মাধ্যমে তোমার চোখ আছে, এইখানে ধরে নাও চোখ আছে, চোখটা এরকম আছে। তাহলে বস্তু যেহেতু চকচকে, তার থেকে আলো আসবে, এলো। আবার বস্তু থেকে আর একটা চোখে আলো আসবে কি করে, এরকম করে আর বেঁকে আলো আসবে, বিভিন্ন দিকে আলো যাবে। তাহলে বেঁকে আলো গেলে এটা তোমার অ্যাঙ্গেলটা কম করে আসবে, এরকম করে আসবে। এবার এইখানে যদি আমি চোখ রাখি, চোখ সোজা দেখে, চোখ সোজা দেখে মানে এই চোখটা এই যে অ্যাঙ্গেল করে এখানে বাজেভাবে ছবি এঁকেছি, তাহলে ধরে নাও এখান থেকে আলো আসছে এরকম, এরকম আলো আসছে। এটা যদি তোমার অভিলম্ব হয়, তাহলে অভিলম্ব থেকে একটু কাছে চলে আসবে, তার মানে এরকম করে আলোটা আজ আসবে। এইখানে আমি চোখ রাখবো, চোখ সোজা দেখে, তাহলে চোখ দেখবে ডট 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 ডট, এখানে
আর এই সাথে এটাকে এই করে এই জায়গাটায় দেখবে, এইখানে দেখবে দুজনের মিলিত অবস্থা থেকে দেখবে একটা অসৎ বিম্ব, প্রতিবিম্ব দেখতে পাবে। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা ছিল তোমার আই, এই অ্যাঙ্গেলটা হলো আর, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আর। এখানে নাম দেবে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এইটা হচ্ছে প্রকৃত উচ্চতা। প্রকৃত উচ্চতা, এর আর গভীরে তো নেই, উচ্চতা। আর এই যে পার্টটা, এটা হচ্ছে আপাত উচ্চতা। আপাত উচ্চতা, আপাত উচ্চতার নাম দেবে H1, প্রকৃত উচ্চতার নাম দেবে H। আর এটা ঘন মাধ্যম, তার প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে এখানে তোমরা প্রমাণ করবে, প্রমাণ করতে পারবে ইজিলি একই রকম। ডি প্রাইম, এখানে দেখছো বিম্ব অনেক দূরে আছে, ওখানে ছিল কি ডি প্রাইম সমান ডি বাই মিউ, মিউ এর মান একের চেয়ে বেশি হয়। তাই তোমার আপাতভাবে বস্তুটা কিন্তু কাছে চলে আসছে, এখানে কিন্তু দূরে সরে যাচ্ছে। তাই আমরা এখানে পাবো H1 আপাত সমান মিউ ইন্টু প্রকৃত। তাহলে এখানে কিন্তু বেড়ে যাচ্ছে, এখানে দূরে প্রতিবিম্ব সৃষ্টি হবে। H1 সমান পাবো মিউ ইন্টু এইচ, মানে হচ্ছে দূরে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, প্রতিবিম্ব সৃষ্টি হবে। দিস ইজ দ্য ফান্ডা। এটা তোমরা প্লিজ প্রমাণ করো। তোমাদের যে প্রমাণগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বিশাল আকাশ বাতাস ধূলিকণা, তারপর সূর্য সবাইকে মাখিয়ে করার কোনো দরকার নেই। এটা খুব সিম্পল, সহজ, এবং এত সহজ চিন্তা করা যায় না। জাস্ট যেটা আগেরটা করেছি তাকেই যদি তোমরা স্মরণ করো, সেটা ইজিলি করতে পারবে বলে আমরা এই ধরনের এক্সাম্পল তোমাদেরকে দিলাম। তারপর কিছু এক্সাম্পল টেক্সাম্পল এগুলো করে নেবে, এগুলো আমরা পরীক্ষার সময় মানে বিভিন্ন যখন প্রবলেম আলোচনা করব তখন করব। এবার আমরা শুধুমাত্র এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করি, যেটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে সংকট কোণ সম্বন্ধে আমরা আলোচনা করব। দিস ইজ ইম্পর্টেন্ট। এটা বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা তোমরা জানো। এটা আমি অবশ্যই এর আগে যখন আমরা আহ, তোমার সমবর্তন যখন করাই তখন তোমাদের বলেছি, স্টিল আমি আরেকবার এই জিনিসটা আলোচনা করতে চাইছি। সংকট কোণ এটা শুধুমাত্র এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই যে দুটো জিনিস, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, পূর্ণ প্রতিফলন, এই দুটো জিনিস কিন্তু হয় কেবলমাত্র একটাই কেসে, সেটা হচ্ছে আলো ঘন থেকে লঘুতে যেতে হবে, আলোককে ঘন মাধ্যম থেকে থেকে লঘু মাধ্যমে যেতে হবে। মজার ব্যাপার এখানে কি হয়, ঘন থেকে যখন লঘুর দিকে যায় তখন কি হয়, তখন আমরা জানি যে ঘন টু লঘু যদি হয়, ঘন টু লঘু যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর গ্রেটার দেন আই হয়। লঘুতে গিয়ে সে ফাঁকা হয়ে যায়, তখন তার স্পিড বেড়ে যায়, সে তখন অভিলম্ব থেকে দূরে সরে চলে যায়। তাই প্রতিসৃত কোণটা অনেক বেশি হয় আপতন কোণের তুলনায়। দেখতে কেমন হয়, এইটা যদি তোমার বিভেদ তল হয়, এইটা যদি তোমার অভিলম্ব হয়, আর এখানে যদি কোনো একটা, এটা যদি ঘন মাধ্যম হয়, এটা যদি লঘু মাধ্যম হয়, এটা বিভেদ তল এন এন প্রাইম, এটা ও, তাহলে এখানে যখন কোনো একটা বিম আলো যখন পড়বে এবং কোণ হবে আই, এদিক দিয়ে দেখা যাবে এইরকম করে বেরিয়ে যাচ্ছে আর অ্যাঙ্গেলে, যেটা বেশি বিভেদ তল থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যখন আমি ঘন মাধ্যমে যে আপতন কোণ সেটা যদি বাড়াতে 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 থাকি, তাহলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণটাও বাড়তে 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 থাকবে। তাহলে নিশ্চয় কোনো একটা টাইমে ঘন মাধ্যমের কোনো একটা পার্টিকুলার আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। ঘন মাধ্যমে সেই যে আপতন কোণ, সেটাকে বলা হয় সংকট কোণ। তাহলে এখানে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখবো আলো যখন ঘন মাধ্যম থেকে, ঘন মাধ্যম থেকে
লঘু মাধ্যমে প্রতিসৃত হয় তখন তখন আর গ্রেটার দেন আই হয়। এখন ঘন মাধ্যমে ঘন মাধ্যমে আপতন কোণের মান বৃদ্ধি করতে থাকলে একটি নির্দিষ্ট আপতন কোণের মানের জন্য নির্দিষ্ট আপতন কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি হবে মানে কি? অর্থাৎ 90 ডিগ্রি হবে মানে অর্থাৎ কি হবে? অর্থাৎ প্রতিসৃত রশ্মি মাধ্যম দ্বয়ের বিভেদ তল ঘেঁষে যাবে। এই যে আপতন কোণ, এই যে লঘু মাধ্যমের সে আপতন কোণ, লঘু নয়, ঘন মাধ্যমের সে আপতন কোণ, ঘন মাধ্যমের এই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। কোণকে বলা হচ্ছে সংকট কোণ। ইংরেজিতে বলছে থিটা সি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কেন ক্রিটিক্যাল? নিশ্চয়ই ক্রিটিক্যাল জিনিসটা এমন যে তার থেকে একটু বেশি হয়ে গেলে দুর্ঘটনা ঘটে যাবে বা অন্য ঘটনা ঘটে যাবে। এখানেও তাই হয়। এখানে তাই হয়, আপতন কোণ যদি সংকট কোণের সমান হয় তাহলে তো প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। কিন্তু যদি তার চেয়ে বেশি হয় তাহলে তো 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ তো আর হওয়া সম্ভব নয়। তাহলে তো আবার তো ঘন মাধ্যমেই ফেরত ফেরত আসবে। তখন যে ঘটনাটা ঘটে, দেখো এই ছবিটা আমি এরকম বলছি যে এরকম এরকম ধরে নাও বিভেদ তল, এখানে একটা, এটা হচ্ছে লম্ব, এবার এখানে আলো পড়ছে এই বরাবর ধরে নাও, পড়ার জন্য তোমার বিভেদ তল ঘেঁষে এই বরাবর গেল প্রতিসরণ কোণ। এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা প্রতিসরণ রশ্মি, কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আপতিত রশ্মি। আর এই কোণটা হচ্ছে তখন থিটা সি। এবার এরপর যদি আই গ্রেটার দেন থিটা সি যদি হয় তাহলে তো আর উপায় নেই। আবার ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাহলে ঘন মাধ্যমে আবার ফেরত এলেই তো সেটাকে প্রতিফলন বলবে। তখন বলছি এমনি নর্মাল প্রতিফলন হয় না, পুরো প্রায় সম্পূর্ণ অংশটা ফেরত আসে। তার কারণ তখন আর প্রতিসরণের কোনো গল্প থাকে না। তাহলে এইটা হয়ে গেল লঘু। এখানে অ্যাঙ্গেলটা হয়ে গেল তোমার থিটা সির চেয়ে বেশি। অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন থিটা সি। তাহলে এখানে যে আইটা তৈরি হলো, সেই আই ইজ গ্রেটার দেন থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তখন বলছে পুরোটাই ফেরত আসবে। এবং তখন এই যে অ্যাঙ্গেল হবে এটাও হবে আই। এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত রশ্মি। কখন হবে? কোন মাধ্যমে হবে? এটা ঘন মাধ্যমে হবে। যখন লঘু মাধ্যমে যখন যাচ্ছে তখন সংকট কোণের চেয়ে বেশি কোণে যদি, এটা হচ্ছে সংকট কোণের চেয়ে বেশি কোণে যখন পড়বে, সংকট কোণের বেশি কোণে আপতিত হলে আপতিত রশ্মির প্রায় সম্পূর্ণ অংশ আপতিত রশ্মির প্রায় সম্পূর্ণ অংশ আবার ঘন মাধ্যমে ফেরত আসবে। এগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো বলে আমি একটু তাড়াতাড়ি বলছি। ঘন মাধ্যমে ফেরত আসবে। এই ঘটনাটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্র্যাকশন পড়ছিলাম, সেখানে রিফ্লেকশন চলে এলো এবং সেখানে রিফ্লেকশনটা টোটাল হলো।
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো। এবার এই পর্যন্ত ক্লাস 10 এ তোমরা পড়েছিলে, কিন্তু এখানে এই যে কোনটা থিটা সি সমান কত কি করে বার করব, সেটা আমরা তখন হয়তো অনেক সময় না করেও থাকতে পারি। তাহলে থিটা সি কত হবে? থিটা সি এবং মিউ এর সম্পর্ক, এটা আমরা জানলে তখন বলতে পারবো যে থিটা সিটা কত, মিউ জানা থাকলে সেই সম্পর্কটা যদি আমাদের কাছে রেডি থাকে, তাহলে আমরা বলতে পারবো কখন পূর্ণ প্রতিফলন হবে কখন হবে না। তা আমরা দেখি, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এখানে এইটা হচ্ছে তোমার অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। এবার ঘন মাধ্যম থেকে রশ্মি আসবে তবেই হবে, লঘু মাধ্যম থেকে গেলে সবসময় কম থাকবে, লঘু মাধ্যম থেকে গেলে প্রতিফলন কোণ সবসময় কম থাকবে, সুতরাং প্রশ্নই ওঠে না। আর এখানে হবে প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে থিটা সি। তাহলে আমরা স্নেলের সূত্র লাগাবো, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে স্নেলের সূত্র অনুযায়ী কি লিখবো বলো? স্নেলের সূত্র অনুযায়ী শুয়ে আছো, বলো কি লিখবো স্নেলের সূত্র? সাইন আই বাই সাইন আর সমান ওয়ান, ওয়ান মানে কি ঘন, ঘন মিউ লঘু সমান কি লিখবো? মিউ লঘু বাই মিউ ঘন সমান, দেখো সাইন আই মানে কত এখানে? থিটা সি। তাহলে সাইন থিটা সি, প্রতিসরণ কোণ কত এখানে? এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই, তাহলে এইখানে লিখবো সাইন 90 ডিগ্রি। সাইন 90 মানে হচ্ছে ওয়ান, তাহলে সাইন থিটা সি বাই সাইন 90 মানে হচ্ছে ওয়ান সমান, এখানে লিখবো ওয়ান বাই মিউ ঘন বাই মিউ লঘু। এই যে মিউ ঘন বাই মিউ লঘু, সেটাই আমার মিউ, তাহলে মিউ ঘন বাই মিউ লঘু সেটাই আমার হচ্ছে অ্যাকচুয়ালি মিউ, ঘনমাধ্যম লঘু মাধ্যম সাপেক্ষে ঘনমাধ্যমের মিউ, তাহলে এটা হচ্ছে ওয়ান বাই মিউ। তাহলে থিটা সি সাইন থিটা সি সমান, তাহলে সাইন থিটা সি সমান ওয়ান বাই মিউ, থিটা সি সমান আমরা কি পাচ্ছি? সাইন ইনভার্স ওয়ান বাই মিউ। এই ক্যালকুলেশনটা তোমাদের আমি করিয়ে দিয়েছিলাম কখন, যখন ব্রুস্টার অ্যাঙ্গেল পড়িয়েছিলাম সমবর্তনের ক্ষেত্রে, পোলারাইজেশনের ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আজকে ফেলেছিলাম, তোমরা সেটা অনেকেই করেছো। এবার এখানে একটা সিম্পল প্রশ্ন দিয়ে তোমাদের আজকে আমরা চ্যাপ্টার শেষ করব। সেটা হচ্ছে 1 নাম্বার, ক্লাস 10 লেভেলের যে পরীক্ষা, একে পূর্ণ প্রতিফলন বলে কেন এটা দেখে নেবে। পূর্ণ প্রতিফলন বলে কেন, কারণ কোন অংশ আর প্রতিসরণ হওয়ার জায়গা নেই, তাই পূর্ণ প্রতিফলন হবে। পূর্ণ প্রতিফলন বলে কেন, এটা জিজ্ঞেস করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লাস 10 লেভেলের হচ্ছে মরীচিকা কি করে পাওয়া যায়, মরীচিকা, এটার উৎপত্তির কারণ, এটা প্লিজ এটা পড়ো, এটা খুব সহজ জিনিস, পড়ে নিও। এগুলো পরীক্ষায় পড়বে না, কিন্তু যদি বাই চান্স না জানলে আবার লজ্জার ব্যাপার, একটু দেখে নিও সংকট কোণ কাকে বলে কাকে বলে। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপরে বেস করে মরীচিকা যেমন আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এই আহ, এখান থেকে আমরা দেখবো হিরে, এগুলো আমরা নেক্সট দিনে দেখবো চকচকে কেন, চকচকে কেন, এটা আমরা দেখবো। নাম্বার 2 আমরা পরের দিন দেখবো আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার কাকে বলে, আলোকবাহী তন্তু, অপটিক্যাল ফাইবার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। এই দুটো আমরা নেক্সট ডেতে করব। আর আরেকটা হোমওয়ার্ক তোমাদের দেব, খুব সহজ, সেটা হচ্ছে এইটা ধরো না একটা জল বা তরল, এই তরলে ধরো না একটা মাছ আছে, এটা মাছের চোখ, এটা মাছের চোখ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পুরো পৃথিবীটাকে, এটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যমে মাছের চোখের এটা যদি লম্ব হয়, তাহলে মাছ তো এখানে এই এই যে এই বরাবর যদি অ্যাঙ্গেল আসে 90 ডিগ্রি কোণে আসে, তাহলে তো থিটা সি কোণেই পুরো মাছ পুরো জায়গাটা দেখতে পাবে। আবার এইদিকেও যখন আসবে, এইদিকেও থিটা সি কোণে মাছ পুরো এলাকার এই পুরো ফিল্ড অফ ভিউটা দেখতে পাবে।
তাহলে পুরো ফিল্ড অফ ভিউ, যে দর্শনের যে জায়গাটা, উম, জলের ভিতর ডুবে থাকা যে কোনো বস্তু, সেটা মাছ হতে পারে, সে পুরোটা দেখতে পাচ্ছে। 90 90 180 ডিগ্রি এই পুরো জোনটা দেখতে পাচ্ছে। কত অ্যাঙ্গেলে? অনলি 2θc অ্যাঙ্গেলে। 2θc অ্যাঙ্গেলে। তাহলে মাছটি যদি প্রশ্ন হচ্ছে, মাছটি যদি গভীরতায় থাকে, গভীরতায় থাকে, এবং এবং জলের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক বাতাসের বাতাসের সাপেক্ষে সাপেক্ষে মিউ যদি হয়, মিউ যদি হয়, তবে তবে এই মাছের এই যে বৃত্ত, যে বৃত্ত দিয়ে মাছ পুরো বিশ্বটাকে দেখবে, সেই বৃত্তের ক্ষেত্রফল কত? তবে এই বৃত্তের ক্ষেত্রফল কত? এই বৃত্তের ক্ষেত্রফল কত? এটা পরীক্ষায় পড়ার চান্স 90%। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এটা যদি আর ধরো, বৃত্ত রেডিয়াস যদি আর ধরো, এটাও হচ্ছে আর, এটা যদি θc হয়, এটা যদি এইচ হয়, তাহলে এখান থেকে আর বাই এইচ সমান তোমরা কিন্তু পাবে ট্যান থিটা। আর বাই এইচ সমান পাবে ট্যান থিটা। আর আর যদি পেয়ে যাও, তাহলে ক্ষেত্রফল পাবে পাই আর স্কোয়ার। এটুকু হচ্ছে আমার হিন্টস। এটা একটু ট্রাই করো। ওকে, চলো আজকে প্রথমে যেহেতু একটু এক্সাম নিয়ে আমরা একটু কথা বলে ফেললাম, তাই গুড নাইট। আজকে অনেকটা এক্সট্রা কথাবার্তা বলা হয়ে গেছে। নেক্সট দিন আমরা, যেহেতু আজকে তেমন কিছু হলো না, আমরা কালকে বসবো। কালকে আমরা ছোটখাটো কিছু প্রবলেম আলোচনা করব। এই প্রবলেমটা দিয়ে শুরু করব, মাছের মাছের চোখ থেকে শুরু করব। যদি তোমরা করতে পারো ভালো, না করতে পারো তাহলে আমি সেটা দিয়েই শুরু করব। তারপর আমরা প্রিজম একটু স্টার্ট করব। প্রিজম হয়ে গেলে, প্রিজমটা খুব ইজি হয়ে গেলে, শুধুমাত্র আমাদের এখানে একটাই জিনিস বাকি আছে, যেটা ইন্টারেস্টিং এবং ইজি, সেটা হচ্ছে লেন্স। লেন্স বুঝে গেলে কিন্তু আমাদের অপটিক্সের মোটামুটি প্রায়, আমরা দর্পণ বুঝে গেছি, লেন্স বুঝে গেলে আমাদের ফান্ডা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো বাই।